হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আমরা আজকে হচ্ছে অপটিক্স যে পার্টটা আছে তার কিন্তু আমরা দুইটা সেকশন মানে দুইটা ক্লাস আগে নিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের অপটিক্সের থার্ড ক্লাস। তো এই থার্ড ক্লাসে আমরা হচ্ছে তোমার সংকট কোণ দেখবো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি সেই জিনিসটা একটু বোঝার ট্রাই করবো। হ্যাঁ, তো সংকট কোণ আসলে বলতে কি বোঝায়? হ্যাঁ, এই জিনিসটা একটু বুঝতে হবে যে সংকট কোণ বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে একটা আপাতন কোণ। হ্যাঁ, আপাতন কোণ। এই আপাতন কোণটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাবে বলো? আপাতন কোণটা হচ্ছে তোমার আহ, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। দেখো, আমরা প্রতিসরণের নরমালি সূত্র অনুযায়ী আমরা কি দেখছি, এটাকে তুমি একটা গ্লাস স্ল্যাব চিন্তা করতে পারো। হ্যাঁ, তো এটা মনে করো যে তোমার গ্লাস মিডিয়াম, এই বাইরে মনে করো যে তোমার আছে হচ্ছে এয়ার, মানে বাতাস। ঠিক আছে, তা আলো হচ্ছে এই গ্লাস মাধ্যম থেকে, কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যাবে। হ্যাঁ, তো ধরো যে এই পয়েন্টে সে আপতিত হবে। কোন পয়েন্টে আপতিত হবে? দেখো এই পয়েন্টে। তাহলে যে পয়েন্টে আপতিত হয় ওই পয়েন্টে আমরা একটা কি আঁকি বলো? একটা অভিলম্ব আঁকি না? এটা অভিলম্ব আঁকলাম। তো এই পয়েন্টে আলো এই যে আপতিত হচ্ছে, যে এইভাবে করে আপতিত হচ্ছে। ক্লিয়ার? তাহলে সে যে কোণটা তৈরি করতেছে এখানে, এটাকে আমরা বলতেছি হচ্ছে আই। আর এখন দেখো জিনিসটা কি, যে আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন কিন্তু কি হয় বলো? তখন হচ্ছে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন হচ্ছে আলোক রশ্মি অভিলম্বের দিকে চলে আসে। তো নর্মালি যদি এটা সব জায়গায় যদি কাজ থাকতো তাহলে আলোক রশ্মি এইভাবে চলে যেত, তাই না? এভাবে চলে যেত, এভাবে চলে যেত, কিন্তু এখন আর এইভাবে করে যাবে না। তাহলে এখন কি করবে? এখন এর থেকে আরো, এই যে এটা হচ্ছে অবিলম্ব, অবিলম্ব থেকে আরো দূরে সরে যাবে। এইভাবে করে মনে করো চলে যাবে, এভাবে করে চলে যাবে। ঠিক আছে, মানে আমরা যদি একটু নাম দেই, এই পয়েন্টটা মনে করো যদি এ নাম দেই, তাহলে ও এ পথে এসে ও বি পথে চলে যাবে। ক্লিয়ার? তো এখন এখানে দেখো, আমি যদি আয়ের মানকে বাড়াইতে থাকি তাহলে এটা হচ্ছে আমাদের সেই আর। আমি যদি আয়ের মানকে বাড়াইতে থাকি তাহলে এই ওবি রেখাটা কি আস্তে আস্তে ঘুরতে থাকবে না? কোন দিকে ঘুরতে থাকবে? দেখো কোন দিকে ঘুরতে থাকবে, এই যে এই দিকে ঘুরতে থাকবে। মানে এই যে যে পৃষ্ঠটা, এই যে কাঁচের যে তলটা, এই তলের দিকে ছুটতে থাকবে যদি আমি কি করি, আই কে বাড়াই। মানে আমি একটু আরেকটু সহজভাবে চিন্তা করি। দেখো এই যে আমি মনে করো এইভাবে করে আলোক রশ্মি পড়তেছে, এইভাবে করে আলোক রশ্মি পড়তেছে। ঠিক আছে, এইভাবে করে। তাহলে এই আলোক রশ্মি, এটাকে ধরো যে আমরা এ প্রাইম নাম দিলাম, এ প্রাইম। তাহলে এই রশ্মিটা কিভাবে? নিশ্চয়ই এই রাস্তা ফলো করে যাবে না, আরো বেশি বেঁকে যাবে, যেহেতু এই ক্ষেত্রে আমাদের আয়ের মানটা আরো বেড়ে গেছে। আয়ের মানটা মনে করো আই প্রাইম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের যে আর এর থেকে আরো বেশি বড় হবে। তো সেটা ধরো এই যে এমন কিছু একটা, এমন কিছু একটা, মানে এই ক্ষেত্রে আমাদের সে হচ্ছে বি প্রাইম, মানে যে এ প্রাইম ও এ পথে এসে ও বি প্রাইম পথে চলে গেছে। ক্লিয়ার? তো এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের একটা নির্দিষ্ট মান আছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট কি আছে বলো? এই আয়ের একটা নির্দিষ্ট মান আছে, যেই মানের জন্য আচ্ছা মুছে দেই। দেখো এখানে মুছে দিলে পরে আঁকতে সুবিধা হবে। যে আয়ের একটা ফিক্সড একটা ভ্যালু আছে, যেই মানের জন্য আমাদের প্রতিসরণ যে কোণটা, প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হয়। মানে এই যে দেখো বাড়াইতে বাড়াইতে আমি এমন জায়গায় নিয়ে গেছি, তখন হচ্ছে আমরা কি করছি দেখো, থিটা সি। এটা হচ্ছে আমাদের গ্লাস মাধ্যম ছিল, এটা হচ্ছে আমাদের এয়ার মিডিয়াম ছিল। তো এই ক্ষেত্রে আলোক রশ্মির প্রতিসরণের পর সে এইভাবে মানে তল ঘেঁষেই চলে গেছে, তল ঘেঁষেই চলে গেছে। তাহলে আমাদের এইখানে তার যে আর এর যে ভ্যালু, প্রতিসরণ যে কোণ, সেই কোণের ভ্যালুটা কত ডিগ্রি হয়েছে দেখো? 90 ডিগ্রি হয়েছে। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, সেই আপাতন কোণকে আমরা বলি হচ্ছে কি কোণ বলো? সংকট কোণ। তো এখন এইখানে একটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে অবশ্যই, সেটা হচ্ছে আলোক রশ্মি অবশ্যই কই থেকে কই যেতে হবে বলো? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে। ক্লিয়ার? ঘন মাধ্যম থেকে কোন মাধ্যমে বলো? হালকা মাধ্যমে। তাহলে সংকট কোণের দুইটা কন্ডিশন, একটা হচ্ছে আলোক রশ্মি, আলোক রশ্মি কই থেকে কই যাবে বলো? ঘন মাধ্যম থেকে, ঘন মাধ্যম থেকে, ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যাবে আর কি, হালকা মাধ্যমে যাবে।
মাধ্যমে যাবে। ঠিক আছে, আর একটা কন্ডিশন কি বলো, এই যে এই সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান, সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান, প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হবে বলো? 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তো দেখো এখন এই যে বিভেদ তল মানে বায়ু মাধ্যম আর কাচ মাধ্যমের যে বিভেদ তল, এখানে যদি আমরা প্রতিসরণের স্নেলের সূত্রটা যদি অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো? স্নেলের সূত্র অ্যাপ্লাই করলে বলো, আলোক রশ্মি প্রথমে যে মাধ্যমে আছে, প্রথমে কোন মাধ্যমে আছে বলো? কাচ মাধ্যমে। তাহলে কাচ মাধ্যমের যে প্রতিসরণ কোণ সেটা মিউ জি ইনটু কাচ মাধ্যমে কত কোণ তৈরি করছে তার সাইন অনুপাত, কত কোণ তৈরি করছে বলো? থিটা সি। তাহলে তার সাইন অনুপাত কত হবে বলো? সাইন থিটা সি। এটা ইকুয়াল টু কি হবে? প্রতিসরণের পর যে মাধ্যমে গেছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত বলো? মিউ এ ইনটু সাইন 90, মানে ওই মাধ্যমে যে কোণ তৈরি করছে সেই কোণটা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সাইন থিটা সি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। সাইন 90 এর মান তো 1, তো আমাদের এই মিউ এ কে যদি এই পাশে চলে আসে কিংবা এই মিউ জি যদি এই পাশে চলে যায়, তাহলে আমরা সাইন থিটা সি ইকুয়াল টু বলতে পারি হচ্ছে 1 বাই মিউ জি বাই মিউ এ। মিউ জি বাই মিউ এর আমরা কি লিখতে পারি বলতো? এ মিউ জি লিখতে পারি। কি লিখতে পারি বলো? এ মিউ জি। তাহলে আমাদের যে থিটা সি যেটা সংকট কোণ, যেটা সেই সংকট কোণটা কত আসছে? সাইন ইনভার্স 1 বাই এ মিউ জি। এটার মাঝে মাঝে 1 বাই মিউ দিয়েও লেখে আর কি, মানে শুধু জাস্ট প্রতিসরাঙ্ক যে সাইন থিটা সি ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স 1 বাই মিউ। তো এই মিউ বলতে কি বোঝায় বলতো? এই মিউ বলতে বোঝা যাচ্ছে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। কার সাপেক্ষে? হালকা মাধ্যমের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে মিউ হচ্ছে কি বলো? মিউ হচ্ছে তোমার ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক হালকা মাধ্যমের সাপেক্ষে। অবশ্যই হালকা মাধ্যমের সাপেক্ষে এই কথাটা বুঝতে হবে আর কি। ঠিক আছে, হালকা মাধ্যমের সাপেক্ষে। ক্লিয়ার? বুঝে গেছে? তো ওকে ফাইন। তো তাহলে এখন আমাদের এটা একটু নোট করে রাখো জিনিসগুলো একটু, হ্যাঁ, যে তাহলে আমরা কি বললাম যে সংকট কোণ কি বলো? সংকট কোণ হচ্ছে আলোক রশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাইতে হবে, এবং সেই ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে যেই অ্যাঙ্গেলের জন্য, সেই অ্যাঙ্গেলকে আমরা বলতেছি হচ্ছে সংকট কোণ। ওকে, সুন্দর। তো এখন আমার কোশ্চেন হলো যে এই থিটা সি থেকে যদি আরো বেশি বড় কোনো একটা কোণে আমরা যদি তোমার এই ঘন মাধ্যম আর হালকা মাধ্যমের যে বিভেদ তল, এই যে বিভেদ তলটা, এই তলে যদি আপতিত হয় থিটা সি হচ্ছে বড় অ্যাঙ্গেলে, তাইলে আসলে কি ঘটনা ঘটবে? তাহলে আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। কি হবে বলো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে কি? মানে সেই ক্ষেত্রে আর প্রতিসরণ হবে না, মানে এই ক্ষেত্রে যেরকম এই পৃষ্ঠ ঘেঁষে চলে যাচ্ছিল সেই ক্ষেত্রে আর এই পৃষ্ঠ ঘেঁষে যাবে না। সেই ক্ষেত্রে কি হবে? তাহলে এই মাধ্যমের ভিতরেই আবার সে ফিরে আসবে, মাধ্যমের ভিতরে সে ফিরে আসবে প্রতিফলনের ধর্ম অনুযায়ী। তো প্রতিফলনের ধর্মটা কি ছিল বলতো? প্রতিফলনের ধর্ম ছিল হচ্ছে একটা আলোক রশ্মি যেই কোণে আপতিত হবে এক্সাক্ট সেই কোণেই আবার প্রতিফলিত হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু কনসেপ্টটা একটু বুঝে নেই। কনসেপ্টটা কি তাহলে? প্রতিফলনের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বলো যে সংকট কোণ থেকে বেশি কোণে আপতিত হবে। আমরা জানি যে সংকট কোণে যদি আপতিত হয় তাহলে হচ্ছে আলোক রশ্মিটা যে বিভেদ তল, সেই বিভেদ তলের গা ঘেঁষে চলে যায়। সংকট কোণের যদি বেশি কোণে আপতিত হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে আর গা ঘেঁষে যাবে না, ওই মাধ্যমের ভিতরেই আবার ফিরে আসবে, ঘন মাধ্যমের ভিতরে ফিরে আসবে। তাহলে আমরা এখন কি দেখবো বলো? আমরা দেখবো হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা লাস্টে একটা ম্যাথ করব, ঠিক আছে? এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আর হচ্ছে রিলেটেড, সংকট কোণ রিলেটেড। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সরি, হ্যাঁ। তাহলে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাপারটা কি বলো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যে আই এর যে ভ্যালুটা হবে, মানে আপাতন কোণের যে মানটা হবে, সেই মানটা অবশ্যই কি হইতে হবে বলো? অবশ্যই আই এর মানটা থিটা সি থেকে বড় হইতে হবে, মানে আই ইজ গ্রেটার দেন থিটা সি। তো তাই যদি হয়
তাহলে এই আলোক রশ্মি আর এই মাধ্যমে যাবে না, মানে এটাকে ধরো যে আমরা গ্লাস মাধ্যম বলতেছি, এটাকে হচ্ছে আমরা এয়ার মিডিয়াম বলতেছি, এটা এয়ার, এটা হচ্ছে ধরো নাও গ্লাস, ঠিক আছে। তার আলোক রশ্মি আর এই মাধ্যমে ব্যাক করে যাবে না, কখন? এই যে এই কেসে যে আই যখন সংকট কোণ থেকে বড়, তাহলে তখন কি ঘটনা ঘটবে? তখন এই আলোক রশ্মি আবার এই গ্লাস মাধ্যমে ফিরে আসবে, ঠিক আছে। গ্লাস মাধ্যমে যদি ফিরে আসে তাহলে কি ঘটনা হবে বলো? তাহলে সে যে কোণে আপতিত হয়েছিল, এই যে এখানে কত কোণে আপতিত হয়েছিল দেখো, আই কোণে, তাহলে সে আবার আই কোণেই ফিরে যাবে, মানে এই কোণটাও কত হবে বলো? এই কোণটাও আই হবে। ক্লিয়ার? ওকে। তো এখন এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট ছিল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের। একটা বড় কনসেপ্ট হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার। তো অপটিক্যাল ফাইবারে বেসিক্যালি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কোর মানে ভিতরে থাকে, আরেকটাকে বলে হচ্ছে ক্লেডিং, মানে এটা হচ্ছে কোর, এর উপরে আরেকটা মনে করো লেয়ারের মতো থাকে, তো সেখানে হচ্ছে একটা ক্লেডিং, মানে এই যে মাধ্যমটা না, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। আর এই যে যেটা ক্লেডিং হচ্ছে তোমার হালকা মাধ্যম, হালকা, এটাকে বলা হচ্ছে কোর, এটাকে বলা হচ্ছে ক্লেডিং, ঠিক আছে। মানে আমরা একটা তার চিন্তা করতে পারি যে বাসায় যে আমাদের যে কানেকশন গুলো থাকে না বিভিন্ন ব্রডব্যান্ডের লাইনের, এখন অনেক জায়গা থেকে অপটিক্যাল ফাইবার ইউজ করে, যে অপটিক্যাল ফাইবারের স্পিডটা সবচেয়ে বেশি, কারণ আমরা জানি যে আমাদের এই মহাবিশ্বে সবচেয়ে বেশি স্পিড যার আর কি, সেটা হচ্ছে কিসের বলো? হচ্ছে আলোর। তাহলে আলোর থেকে বেশি স্পিডে কখনো ডাটা ট্রান্সমিট করা পসিবল না, তাহলে সেই আলোর বেগের সমান বেগ যদি আমার পেতে হয় ডাটা ট্রান্সমিশনের জন্য, তাহলে আমার এইখানে অবশ্যই অপটিক্যাল ফাইবার ইউজ করতে হবে। অপটিক্যাল ফাইবারে হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তাহলে একবার যে কোনো একটা মনে করো একটা ডাটাকে তুমি লাইট সোর্সে মানে লাইটে কনভার্ট করে ফেললো আর কি, মানে যে কোনো টাইপের ডাটাকে আমরা চাইলে একটা আলোক সংকেতে পরিণত করতে পারি। সেই আলোক সংকেতটাই বেসিক্যালি লাইটটাই বেসিক্যালি পাস হয় অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে। তাহলে এইখানে যদি সংকট কোণ হচ্ছে বেশি কোণে আপতিত হয়, সে আবার এইভাবে করে এইখানে যাবে, এখানে যে দেখো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে যাচ্ছে, তো সংকট কোণ হচ্ছে বেশি কোণে, তাহলে সে আবার এখানে এসে বাড়ি খাবে, এইভাবে করে বারবার উপরে নিচে করতে করতে মানে সে একটা জিগজ্যাগ রাস্তা ফলো করতে করতে ট্রান্সমিশন হবে আর কি। কিন্তু তার যে স্পিডটা, তার যে বেগটা মানে ট্রান্সমিশন যে রেটটা, সেই রেটটা হচ্ছে আলোর বেগের সমান হবে, এই জন্য হচ্ছে অপটিক্যাল ফাইবার বেশি ইউজ করা হয় আর কি। তো যাই হোক, এই ছিল হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আর হচ্ছে আবার যে সংকট কোণ তার কনসেপ্ট মোর অর লেস। তো আমরা এখন একটা ম্যাথ করি, কি ম্যাথ করব? একটা গ্লাস স্ল্যাবের ম্যাথ করি। গ্লাস স্ল্যাবটা মনে করো তোমার একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ, মানে একটা পাত হচ্ছে গোলাকার পাত, সেই গোলাকার পাতে 4 ভাগের 1 ভাগ একটা অংশ আমরা এখানে নিচ্ছি আর কি। হ্যাঁ, তো এখন আমার কথা হলো যে আলোক রশ্মি এইভাবে করে যে পড়তেছে, আচ্ছা এটা কিন্তু গ্লাসের, হ্যাঁ এটা একটু খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে গ্লাসের, এই পাশে হচ্ছে এয়ার, এই পাশে হচ্ছে এয়ার, বুঝা গেছে? তো দেখো তাহলে এখন এইখানে যদি পড়ে, এখানে ধরো যে তোমার বলছে যে সে হচ্ছে 30 ডিগ্রি কোণে, এই যে এই পাশের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, এই যে এটা হচ্ছে তোমার ধরো ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এখন এই গ্লাস মাধ্যম থেকে একটা আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে ওবি পৃষ্ঠে যদি পড়ে, তাহলে সে কোন পৃষ্ঠ দিয়ে বের হয়ে যাবে, কোশ্চেনটা হচ্ছে এটা। তাহলে আমরা কি করি নরমালি বলতো? আমরা করি হচ্ছে তোমার এই যে পয়েন্টে আলো এসে পড়ছে সেই পয়েন্টে আমরা একটা অভিলম্ব এঁকে ফেলি, মানে যেই তলে আপতিত হচ্ছে সেই তলের উপর লম্বই হচ্ছে অভিলম্ব, যেই বিন্দুতে সে আপতিত হচ্ছে তার উপর। হ্যাঁ, তাহলে এখন এইখানে এই যে কোণটা পাওয়া যাবে অভিলম্বের সাথে যে কোণটা তৈরি হয় সেটাই তো বেসিক্যালি আপাতন কোণ, তাই না? তাহলে আপাতন কোণ এখানে কত দেখো, আপাতন কোণ হচ্ছে তোমার এখানে 60 ডিগ্রি, আমরা দেখতে পাচ্ছি আপাতন কোণ হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার? তো দেখো জিনিসটা কি, এখন আমরা বুঝবো কিভাবে যে এই কোণটা সংকট কোণ নাকি? আমরা কিন্তু এটা কিছুক্ষণ আগেই দেখছি যে একটা গ্লাস স্ল্যাবকে তুমি যদি নরমালি যদি বায়ুতে রাখো কিংবা গ্লাসের চেয়ে হালকা কোনো একটা মাধ্যমে রাখো, সেটা পানি হইতে পারে, পানিও গ্লাসের চাইতে হালকা, কাঁচের চাইতে, তো তাইলে সেই ক্ষেত্রে কিন্তু ঘন মাধ্যমকে তুমি হালকা মাধ্যমে রাখতেছো। হ্যাঁ, তো দেখো এখন এখানে সংকট কোণটা আমরা বের করতে পারবো, এই পৃষ্ঠের যে সংকট কোণটা কত। তাহলে দেখো, তাহলে এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য তোমার কিন্তু প্রথমেই জানা লাগতেছে যে সংকট কোণটা কত এখানে, মানে এই 60 ডিগ্রি কি আসলে সংকট কোণের চেয়ে বড় নাকি সংকট কোণ হচ্ছে ছোট, এখানে দুইটা ঘটনা ঘটতে পারে।
তাহলে আমাদের ফার্স্ট কেসটা কি চেক করতে হবে বলো, আই কি গ্রেটার দেন থেটা সি কিনা, আর কিংবা হচ্ছে আই লেস দেন থেটা সি কিনা। আমরা দুইটা হলে দুইটা ডিসিশন নিব। যদি আই যদি থেটা সি এর চেয়ে ছোট হয় কিংবা থেটা সি এর সমান হয়, দেখো দুইটা না বেসিক্যালি তিনটা হইতে পারে, আর হইতে পারে তোমরা বুঝতেছই, তিনটা হইতে পারে। তাহলে তোমরাই বলো যে তিনটা কেসের জন্য কি কি ঘটনা ঘটতে পারে। আমাদের এখানে তো থেটা আই এর মান হচ্ছে তোমার কত ডিগ্রি বলো, 60 ডিগ্রি। তাহলে আমি থেটা সি এর মানটা বের করি। sin থেটা সি ইকুয়াল টু আমরা কিভাবে বের করি বলো, sin থেটা সি ইকুয়াল টু হচ্ছে 1/μ। 1/μ বলতে এখানে হচ্ছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতি সরণাঙ্ক বোঝাচ্ছে। তো নরমালি বায়ুর সাপেক্ষে কাচের প্রতি সরণাঙ্ক আমরা কত জানি বলো, 1.5। কাচের প্রতি সরণাঙ্ক কত বলো, কাচের প্রতি সরণাঙ্ক হচ্ছে 1.5। আমরা যদি ক্যালকুলেটরে এই ভ্যালুটা একটু বের করি যে sin ইনভার্স 1/1.5 টা কত আর কি, শিফট sin ইনভার্স 1/1.5 কত আসে বলো, 41.81। থেটা সি এর মান হচ্ছে 41.81 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের থেটা সি এর ভ্যালু। তো একটু খেয়াল করো ভাই, এই যে এখানে কত কোণে আপতিত হয়েছে, তাহলে থেটা সি এর চেয়ে বেশি কোণে আপতিত হয়েছে। তাহলে আই এর মান হচ্ছে থেটা সি থেকে বড়, তার মানে আমার এই কন্ডিশন মিট করতেছে। এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে আই যদি থেটা সি এর চেয়ে বড় হয়, তাহলে খেয়াল করো এইখানে তাহলে সে এখন কি ঘটনা ঘটবে, এখানে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তো যেহেতু হচ্ছে আমাদের এখানে সংকট কোণ হচ্ছে বেশি কোণে আপতিত হচ্ছে, তাহলে আলোক রশ্মিটা 60 ডিগ্রিতে আপতিত হয়ে আবার 60 ডিগ্রিতে ফিরে এর কাছে চলে যাবে। কার কাছে চলে যাবে দেখো, এই যে এর কাছে চলে যাচ্ছে, মানে এই কোণটা 60 ডিগ্রি। এই কোণটা 60 ডিগ্রি হলে তাহলে কি আমরা এখানে আবার অবিলম্ব আঁকবো, আবার অবিলম্ব আঁকলাম এই যে। তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলো, তাহলে এখন আপাতন কোণ কত ডিগ্রি দেখো তো, এখন আপাতন কোণ 30 ডিগ্রি না বলো, এখন আপাতন কোণ কত ডিগ্রি দেখো, 30 ডিগ্রি। তাহলে এখন কিন্তু সংকট কোণ হচ্ছে ছোট, ওই পৃষ্ঠে যখন সে আপতিত হচ্ছে, ক্লিয়ার? তো এখন সে তাহলে কত কোণে বের হয়ে যাবে, কত কোণে বের হয়ে যাবে, এখন তো সে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তাই না? তাহলে সে যেহেতু তাহলে আমাদের এখন কোন কেসটা মিট করতেছে, এখন হচ্ছে আমাদের এই কেসটা হচ্ছে আই হচ্ছে থেটা সি থেকে ছোট। কখন? এটা হচ্ছে আমাদের ও এ পৃষ্ঠে, ও এ পৃষ্ঠে মানে আলোক রশ্মি ও বি পৃষ্ঠে প্রতিফলিত হয়ে তারপর ও এ পৃষ্ঠের কাছে যাচ্ছে। কেন প্রতিফলিত হচ্ছে ও বিতে? কারণ আমাদের আই হচ্ছে থেটা সি থেকে বড়, আমি বারবার বলতেছি আর কি, ওকে? তো এখন এটা হচ্ছে তোমার ও বি পৃষ্ঠে, ও বি পৃষ্ঠে, ও বি পৃষ্ঠে হচ্ছে আই হচ্ছে গ্রেটার দ্যান সি। এই জন্যই তোমার 60 ডিগ্রিতে আপতিত হয়, 60 ডিগ্রিতে আবার ফিরে গেছে। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে কারো মনে কোশ্চেন আসতে পারে যে এটা 30 ডিগ্রি কিভাবে হলো, এটা 60 ডিগ্রি হইলে এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, অবিলম্ব আঁকছি যেহেতু, তাই না? ওকে, তো দেখো তাহলে এই ক্ষেত্রে তাহলে আমার এই যে কোণটা এই ক্ষেত্রে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে যেহেতু, তার মানে অবিলম্ব থেকে আরো দূরে সরে যাবে। তাহলে আমাদের এই কোণটা জাস্ট বের করতে হবে, এই কোণটা। মানে তোমাকে কোশ্চেনটা বলবে হচ্ছে আলোক পথ সম্পন্ন করো। কি বলবে বলো, আলোক আলোক পথ সম্পন্ন করো, সম্পন্ন করো। কিংবা কোশ্চেনটা এমন আসতে পারে যে আলোক রশ্মি ও বি পৃষ্ঠে চিত্র অনুযায়ী আপতিত হয়ে কোন পৃষ্ঠ দিয়ে বের হয়ে যাবে, এমন ভাবে কোশ্চেনটা আসতে পারে। ওকে, তো দেখো তাহলে এখন তাহলে আমরা এই যে এটাকে যদি আমরা থেটা চিন্তা করি, তাহলে আমরা এই পৃষ্ঠে যে ও এ পৃষ্ঠে স্নেলের যে ল ছিল সেই লটা অ্যাপ্লাই করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো আর কি। ঠিক আছে, ও এ পৃষ্ঠে স্নেলের সূত্র প্রয়োগ করে, স্নেলের সূত্র প্রয়োগ করে। স্নেলের সূত্র কি ছিল বলো, যে মাধ্যম স্নেল কিংবা ফার্মেন্টের দুইজন তো আসলে একই ফর্মুলা দিছে, একটু জাস্ট একটু অন্যভাবে বলছে একদম। তাহলে আলো যখন ঘন মাধ্যমে আছে তখন এই ওয়েভ পৃষ্ঠের ক্ষেত্রে কত কোণে আপতিত হয়েছে দেখো, sin 30 ডিগ্রি। আর এই মাধ্যমে প্রতিসরণাঙ্ক কত, 1.5। তাহলে 1.5 ইনটু sin 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে বায়ু মাধ্যমে প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, তার বায়ু মাধ্যমে যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে থিটা। তাহলে আমাদের sin থিটা ইকুয়াল টু কত আসবে বলো, sin থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে 0.75। sin থিটা ইকুয়াল টু কত বলো, sin থিটা ইকুয়াল টু হচ্ছে 0.75। তো sin থিটা ইকুয়াল টু 0.75 কি হয়েছে দেখো, এই যে 1.5 এর সাথে sin 30 ডিগ্রি গুণ দিলে sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে 1.5/2 মান হচ্ছে কত বলো, 0.75। তাহলে আমরা sin ইনভার্স 0.75 দিলেই आंसरটা পেয়ে যাব। শিফট sin ইনভার্স 0.75 কত আসছে বলো, 48.6।
তাহলে আমাদের থিটা হচ্ছে 48.6 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? তাহলে কোশ্চেনটা কি আসতে পারে আমি এখানে আরেকবার একটু রিপিট করে এঁকে দেই জাস্ট বোঝার জন্য। এরকম একটা গ্লাস স্ল্যাবে 4 ভাগের 1 ভাগের একটা অংশ থাকবে, মানে একটা গ্লাস আকার বৃত্তাকার একটা পাত, সেই পাতে 4 ভাগের একটা অংশ আর কি, ঠিক আছে? তো দুইটা পৃষ্ঠ, একটা ওএ একটা হচ্ছে ওবি। তো আলোক রশ্মি হচ্ছে ওবি পৃষ্ঠে, এই যে এই বিন্দুতে ওবি পৃষ্ঠে 30 ডিগ্রি কোণে আপতিত। 30 ডিগ্রি কোণ না ঠিক, মানে ওবি পৃষ্ঠের সাথে 30 ডিগ্রি, মানে তাহলে অবিলম্বের সাথে 60 ডিগ্রি আর কি, মানে এটা ছবিতে আঁকা থাকবে আর কি। বুঝা গেছে? তো এই হচ্ছে কোশ্চেনটা ছিল। তো আমরা আরেকটা কোশ্চেন তোমাদের এইচডব্লিউ দিচ্ছি, এটা যদি পারো তাহলে ভালো, না পারলে আমি নেক্সট দিন যে ক্লাসটা হবে অপটিক্সের সেই ক্লাসে তোমাদের সলভ করে দেবো আর কি। হ্যাঁ, আশা করি তোমরা তুলছো, এটা না তুললে আগে যে জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে নিও। হ্যাঁ, তো এখন দেখো, এখন কোশ্চেনটা হচ্ছে কি, কোশ্চেনটা হচ্ছে তোমার একটা কুয়া আছে। হ্যাঁ, এখানে একটা কুয়া আছে, এটা একটা কুয়া। এই কুয়ার যে উচ্চতা সেই হাইটটা দেওয়া আছে, হাইটটা দেওয়া আছে, কুয়ার উচ্চতা দেওয়া আছে হচ্ছে এইচ। তো এখানে একটা লাইট আছে, লাইট আছে এখানে একটা, ঠিক আছে? যে লাইটটা তোমার আলো 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 ছড়াচ্ছে আর কি চারিদিকে। কুয়া হচ্ছে পানি দ্বারা ফিল আপ। কি দিয়ে ফিল আপ বলো? কুয়া হচ্ছে তোমার পানি দিয়ে ফিল আপ। সব জায়গায় পানি আছে, এখানে 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 সব জায়গায় পানি আছে। তো এখন কথা হলো যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, যে এটা তো খুব ছোট। হ্যাঁ, এই সম্পূর্ণ কয় মনে করো পানি দিয়ে ফিল আপ, পানি দিয়ে ফিল আপ। ওকে, তো এখন যে ঘটনা হয়েছে সেটা হচ্ছে এইখানে একটা সার্কেল দেখতে পাচ্ছে একজন উপর থেকে দেখলে, উপর থেকে দেখলে লাইটের একটা সার্কেল তৈরি হচ্ছে এখানে, মানে এই নিচের লাইটটাই জাস্ট পানির উপরিতলে একটা বৃত্ত গঠন করতেছে। তখন কোশ্চেন হলো এই বৃত্তের ক্ষেত্রফলটা কত, মানে এটা কে দেখতেছে? এটা হচ্ছে এইখানে কেউ একজন চোখ দিয়ে দেখতেছে আর কি, জাস্ট এতটুকু এভাবে চিন্তা করো। ওকে, এখানে একজন চোখ দিয়ে দেখতেছে যে এই যে নিচে যে লাইটটা, এই লাইটের জন্য উপরের পানির উপরিতলে একটা বৃত্ত তৈরি হচ্ছে। তো সেই বৃত্তের ক্ষেত্রফল কত সেটা বের করতে বলছে, মানে এই যে বৃত্তটা, এই যে বৃত্তটা তৈরি হচ্ছে পানির উপরিতলে, এই বৃত্তের ক্ষেত্রফল কত। উচ্চতা দেওয়া আছে, পানির ধরো যে পানির মিউ ডাব্লিউ দেওয়া আছে হচ্ছে 1.33। তারপর হচ্ছে তোমার এইখানে আর কিছু দরকার আছে, আর কিছু দরকার হলে ধরো এইচ এর মানও দিয়ে দিছে। এইচ এর মানও ধরো বলছে হচ্ছে 1 মিটার, 1 মিটার এইচ এর ভ্যালু দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে কি বের করতে হবে বলো? পানির উপরিতলে, পানির উপরিতলে সৃষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। এইচডব্লিউ অবশ্যই করে যারা যারা পারছো কমেন্টে জানাবা, যারা পারো নাই তারা হচ্ছে আমি অবশ্যই তোমাদের নেক্সট দিন এটা করে দিব। হ্যাঁ, তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আল্লাহ হাফেজ।